তুমি যদি বড়লোক হতে চাও তাহলে তোমাকে এই বইটা পড়তে হবে, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বাই জর্জ ক্লাসন। এই বইটার মধ্যে বলছে যে প্রায় 4000 বছর আগে ব্যাবিলন বলে একটা জায়গা ছিল এবং সেখানে সবথেকে বড়লোক ছিল আরকাদ। আরকাদ কিন্তু জন্মগত বড়লোক ছিল না, সে একটা সময় গরিব ছিল, কিন্তু কীভাবে নিজের ইনকাম করে সোনার মাধ্যমে বড়লোক হওয়া যায় সে সেটা একটা মহাজনের কাছ থেকে জানতে পারে এবং সেই নলেজটাকে সে এতটাই কাজে লাগায় এবং এত বিপুল পরিমাণে সম্পত্তি তৈরি করে ফেলে। একটা সময় সে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বলে স্বীকৃতি পায় এবং সেই সময় যে রাজা ছিল সেই রাজা আরকাদের কাছ থেকে পরামর্শ নিত কীভাবে তাদের যে রাজ্যের যে প্রজাগুলো রয়েছে আরও অন্যান্য তারা বড়লোক হতে পারে। এবার প্রশ্ন যে আরকাদ কী এমন জানতো সেটা তাকে এতটাই বড়লোক করে দিয়েছিল, এবং দ্বিতীয় হলো সেইটাকে কাজে লাগিয়ে সেই নলেজটাকে কাজে লাগিয়ে কি আমরাও বড়লোক হতে পারি। প্রথম প্রশ্নের উত্তর হলো আরকাদ জানতে পেরেছিল 7টা নিয়ম যা তখন এবং এখন একইভাবে প্রযোজ্য, অর্থাৎ সমানভাবেই অ্যাপ্লাই করা যায়। এবং দ্বিতীয় হলো হ্যাঁ, আমরাও বড়লোক হতে পারি যদি তুমি এই 7টা নিয়মকে ভালোভাবে ফলো করতে পারো। বড়লোক হওয়ার জন্য আরকাদ যে 7টা নিয়ম বলেছিল তার 1 নম্বর নিয়ম হলো নিজের ইনকামে 10 ভাগের 1 ভাগ অংশ প্রথমেই আলাদা করে রেখে দাও। আরকাদ যা ইনকাম করতো তার 10 ভাগের 1 ভাগ অংশ সে নিজের ভবিষ্যতের জন্য আলাদা করে রেখে দিত। তার যতই প্রয়োজন হোক না কেন সে সেই 1 ভাগ অংশটাকে কখনোই কাজে লাগাতো না, সে সেটাকে আলাদা করে রেখে রেখে একটা সময় পরে সেটা অনেকটাই হয়ে যায়। এবং এরকমভাবে কিন্তু আমরা যখন দেখি যে আমাদের যে ইনকামটা হয়ে থাকে আমাদের যদি সেটার 100% অর্থাৎ 10% অর্থাৎ 10 ভাগের 1 ভাগ অংশটাকে যদি আমরা প্রথমেই স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে আলাদা অন্য একটা অ্যাকাউন্টে রেখে দিই তাহলে কিন্তু সেটা একটা সময় পরে অনেক পরিমাণেই হয়ে যাবে। তুমি এটাকে যদি ফলো করো দেখবে অনেকটাই পার্থক্য তুমি নিজেই দেখতে পাবে। বড়লোক হওয়ার জন্য আরকাদ যে দ্বিতীয় নিয়মটা বলেছিল সেটা হলো নিজের খরচের হিসেব রাখো। 1 টাকা হোক বা 100 টাকা সেটাকে হিসেবে রাখো। আরকাদ নিজের যা প্রয়োজন ছিল তার নিজের যে 9 ভাগ অংশটা সেখান থেকেই সে পূরণ করতো এবং এটাকে হিসেব রাখতে রাখতে সে দেখে যে তার অনেক অপ্রয়োজনীয় খরচ রয়েছে, সেগুলোকে সে বাদ দিতে শুরু করেন। আমাদের জীবনে কিন্তু অনেক অপ্রয়োজনীয় খরচ থাকে যেগুলো আমরা সারাদিনে কখনো না কখনো করে থাকি। আমরা যখন সেগুলোকে নিজেদের হিসেবে লিখে রাখবো তখন কিন্তু আমরা অনেকটাই অ্যালার্ট হয়ে যাবো এবং পরের বারে আমরা সেই খরচটাকে করবো না। এবং এই যে খরচের যে টাকাটা বাঁচলো এটাও কিন্তু আমাদের উচিত আমাদের যে সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে আলাদা করে যে রয়েছে সেভিং করার জন্য সেটার মধ্যে তুমি ট্রান্সফার করে দিতে পারো। বড়লোক হওয়ার জন্য আরকাদ যে তৃতীয় নিয়মটা বলেছিল সেটা হলো নিজের যে সেভিংসটা রয়েছে সেটাকে এমনি ফেলে রাখো না, সেটাকে ইনভেস্ট করো। আরকাদ যখন 1 বছর নিজে 10 ভাগের 1 ভাগ যে সোনাটাকে জমিয়েছিল সেটা একটা সময় কিন্তু অনেকটাই হয়ে যায় এবং সে সেটাকে ফেলে না রেখে তার নগরের মধ্যে অর্থাৎ ব্যাবিলনের মধ্যে তার একজন বিশ্বস্ত ব্রোঞ্জ মেকারকে সে ধার দিত। এতে কী হতো, ব্রোঞ্জ মেকার সেই সোনাটা দিয়ে ব্রোঞ্জ কিনতো এবং সেটা দিয়ে আলাদা আলাদা অনেক জিনিসপত্র বানিয়ে সেগুলোকে বিক্রি করে যে লাভটা হতো সেখান থেকে আরকাদকে তার আসলের সাথে একটা সুদ দিত। এর ফলে হলো কি দেখো, আরকাদ কিন্তু সেভিংস করে রেখেছিল এবং সেই সেভিংসটাকে কিন্তু সে কাজে লাগিয়ে না নিজে খেটে অর্থাৎ টাকা দিয়ে টাকা বানিয়ে ফেললো, টাকাটাকে নিজের মাল্টিপ্লাই করে ফেললো অর্থাৎ নিজের গোলটাকে অর্থাৎ সোনাটাকে মাল্টিপ্লাই করে ফেললো। এরকমভাবে কিন্তু আমরা নিজেদের জীবনে অনেক সময় কিন্তু ধার দিতে পারি। আমি বলছি না কাউকে ধার দেওয়ার, এরকমভাবে ফিজিক্যালি তুমি বড় বড় কোম্পানিকে ধার দিতে পারো অর্থাৎ তাদের শেয়ারে ইনভেস্ট করতে পারো, মিউচুয়াল ফান্ড কিনতে পারো অথবা বন্ডে ইনভেস্ট করতে পারো, অথবা তুমি ব্যাংকে ধার দিতে পারো। হ্যাঁ, ব্যাংকেও ধার দিতে পারো, কীভাবে জানো, এফডি করে। এটা কিন্তু আমি পক্ষপাতিত্ব করি না, তুমি যদি ব্যাংকে এফডি করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ব্যাংকের এফডিটাগুলো সেটা খুবই কম রেট দিয়ে থাকে যেটা এখনের বাজারে ঠিক চলে না, কারণ ইনফ্লেশনটা এখন বোধহয় 6.4 করে চলছে এবং ব্যাংক থেকে রিটার্ন দিয়ে থাকে এফডিতে 6.5 বেশি মাত্রায় হয়ে থাকলে, এবং কখনো কখনো কোনো জায়গায় 9%ও দিয়ে থাকে। বড়লোক হওয়ার জন্য আরকাদ যে 4 নম্বর নিয়মটা বলেছিল সেটা হলো ইনভেস্ট ইন প্রফিটেবল থিং, অর্থাৎ যেখান থেকে মনে হচ্ছে যে তোমার প্রফিট হবে সেখানেই ইনভেস্ট করো, নাকি তুমি যেখানে পিটে যাবে। প্রফিট হলেই তবে তুমি নিজের ইনকামটা যেটা সেটা বাড়াতে পারবে, নিজে একটা বড়লোক হতে পারবে। নাহলে তুমি যদি মনে করো যে এখানে ইনভেস্ট করলে আমার লস হবে তাহলে ইনভেস্ট করো না। এবং সবথেকে বড়ো কথা আরও একটা জিনিস বলে দিই, ইনভেস্ট যেখানেই করো না কেন, এফডিতে করো, শেয়ার মার্কেটে করো বা মিউচুয়াল ফান্ডে করো, আরকাদের সময় এগুলো ছিল না, তবুও আরকাদ বলছে এটা সবসময়ই প্রযোজ্য যে যখনই তুমি ইনভেস্ট করো না কেন, যেখানেই টাকা দেবে না কেন বা নিজের সেভিংস দেবে, যে সেই ফিল্ডে এক্সপার্ট আছে তার কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়েই সেই ফিল্ডে ইনভেস্ট করবে। অর্থাৎ যে শেয়ার মার্কেট করে তার কাছ থেকে পরামর্শ নিয়ে তুমি ইনভেস্ট করবে, অন্যদের মতন নয়, নিজেও একটু ভালোভাবে দেখবে যে এফডি করেছে, যে এফডিটা হয়তো ভালো রিটার্ন পাচ্ছে তার কাছ থেকে পরামর্শ নিয়েই তুমি ইনভেস্ট করবে। অর্থাৎ যেই ফিল্ডে এক্সপার্ট তার কাছ থেকেই তুমি পরামর্শ নাও কীভাবে তোমার ইনভেস্টমেন্টটা করবে। বড়লোক হওয়ার জন্য আরকাদ যে 5 নম্বর নিয়মটা বলেছিল সেটা হলো ক্রিয়েট ইউর ফিউচার ইনকাম। আজকে আমি কাজ করছি, আজকে তুমিও কাজ করছো, কালকে কাজ করবে কিন্তু পরশু কাজ করবে, কাজ নাও করতে পারো, অথবা আমরা এখন কাজ করছি, যখন বয়স হবে তখন কাজ করতে পারবো না, কিন্তু তখন আমাদের খরচ রয়েছে। তো তাই জন্য এখন থেকে এমন জিনিসগুলোর ওপরে ইনভেস্ট করো, এমন কিছু করো যেটা তোমাকে ভবিষ্যতের একটা ইনকাম তৈরি করে দেবে।
অর্থাৎ তোমার ঘরের সামনে যদি একটা জায়গা ফাঁকা আছে সেটাকে পরিষ্কার করে সেটার একটা যদি গাড়ি রাখার মতন জায়গা হয় সেটাকে ভাড়ায় দিতাম। সেটা মাস গেলে 2,000-3,000 টাকা হলেও তোমাকে কিন্তু দিয়ে দেবে। তোমার যদি ঘরের নিচের তলাতে তোমার ঘরের নিচের তলাতে যদি কোনো দোকান ফাঁকা আছে সেই দোকানটার উপরে কাজ করে একটা দোকান করে সেটাকে ভাড়ায় দিয়ে দাও, অথবা নিজেই বসে একটা সময়। এরকমভাবে কিন্তু আমরা নিজেদের ফিউচার ইনকামকে বাড়াতে পারি। কারণ ডিজিটাল দুনিয়ায় তুমি যদি জানো এমন কিছু জিনিস যেগুলো অন্য কেউ জানে না, বা তুমি সেই জিনিসগুলোকে মানুষের সাথে শেয়ার করতে পারো, সেগুলো কিন্তু ইউটিউবে তুমি ছাড়ো, এবং ইউটিউবে ছাড়ার ফলে তোমার একটা কমিউনিটি তৈরি হবে, এবং সেই কমিউনিটি থেকে তুমি লাইক, সাবস্ক্রাইব এগুলো পাবে। এবং বলে দিই, তুমি যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এটাকে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারো, এবং তোমার একটা বন্ধুর সাথে শেয়ারও করে দিতে পারো। এরকমভাবে কিন্তু আর কথা বলছি যে নিজের যে ফিউচারটা রয়েছে সেটার কথাও কিন্তু ভাবতে হবে। এই জিন্দগি না মিলে কি দোবারা বই দেখে তুমি ভেবো না যে আজকের দিনেতেই যা খরচ করার করে দিয়ে আজকে এনজয় করে নিতে হবে, কালকেই যা হবে আবার কালকে দেখা যাবে। এই মাইন্ডসেটটা পুরোটাই খারাপ। কালকের কথা ভাবতে হবে, আজকের কথা ভাবতে হবে, তবে কিন্তু জীবনটা চলবে। বড়লোক হওয়ার জন্য আর কার যে 6 নম্বর নিয়মটা বলেছে সেটা হলো ইমপ্রুভ ইউর ইনকাম। আজকে যদি তোমার 10,000 টাকা ইনকাম হয়, চেষ্টা করো যেন সেটা পরের বছরে 15,000 টাকা হয়, তারপরের বছরে 20,000 টাকা, তারপরের বছরে 25, 30, 35, এরকমভাবেই যেন তোমার ইনকামটা বাড়তে থাকে। তুমি কিন্তু কাজটা সে একই করছো, কিন্তু তোমার ইনকামটা বাড়তে থাকছে। এরকমভাবে নিজের ইনকামটাকে বাড়াও। যেমন আরকাত যখন বড়লোক হয়নি, সে কিন্তু নিজের যে কাজ করতো তার পাশাপাশি কিন্তু যখন ইনভেস্ট করতে শুরু করে, ভালো ভালো মানুষের সাথে মিশতে শুরু করে, তখন সে জানতে পারে কীভাবে নিজের ইনকামটাকে ইমপ্রুভ করতে হয়। তাই জন্য তো সে যে নিজের সেভিংসটা ছিল সেটাকে ফেলে রাখেনি, সে সেটাকে একটা ব্রোঞ্জ মেকারকে দিয়ে কাজ করায় এবং সেটা থেকে টাকা ইনকাম করে। এরকমভাবে কিন্তু সে ব্যাবিলনের সবথেকে বড়লোক মানুষ হয়। বড়লোক হওয়ার জন্য আর কাছে 7 নম্বর নিয়মটা বলেছে সেটা হলো ডোন্ট মিস এনি অপরচুনিটি। যদি তোমার জীবনে কোনো সুযোগ এসেছে, অর্থাৎ কোনো অপরচুনিটি এসেছে, সেটাকে তুমি মিস করো না। অর্থাৎ যখন নিজের সম্পত্তি তৈরির প্রক্রিয়া ছিল এবং যে মহাজন তাকে বুদ্ধি দিত এই কীভাবে নিজের সম্পত্তি তৈরি করতে হয়, সেই মহাজন তাকে একটা অফার দেয়। সেই মহাজনের ছেলে তার সম্পত্তির প্রতি অতটাও ইন্টারেস্ট নয় এবং নিজের কাজের প্রতি অতটাও ইন্টারেস্ট নয়, কিন্তু মহাজনকে একজন দায়িত্বশীল মানুষের প্রয়োজন ছিল। তো সেই জন্য সে আরকাতকে অফার দেয় যে সে যেন তার সাথে গিয়ে তার রাজ্যে থাকে, এবং তার মৃত্যুর পরে তার মৃত্যু অবধি সে তার কাছে কাজ করবে, এবং তার মৃত্যুর পরে তার যা সম্পত্তি আছে, তার যে জমি রয়েছে, তার সে একটা অংশ পাবে। এবার ভাবো, আরকাত যদি বলতো যে না আমার লাগবে না, আরকাত কিন্তু বড়লোক হতো, তার কিন্তু একটু সময়টা বেশি লেগে যেত, কিন্তু এই সুযোগটাকে আরকাত ছাড়েনি। এরকমভাবে কিন্তু তোমাকে যদি কোনো কিছু কেউ অফার দিচ্ছে ভালো একটা ইমপ্রুভমেন্টের জন্য, তাহলে কিন্তু সেই সুযোগটাকে ছেড়ো না বন্ধু আমার। এই 7টা নিয়ম হলো বড়লোক হওয়ার জন্য, যেটা আরকাত এই বইটার মধ্যে শেয়ার করেছিল। এবং আরও একটা জিনিস বলে দিই, এই বইটার মধ্যে 10টা চ্যাপ্টার রয়েছে, যা 3টে চ্যাপ্টারে আরকাতের ব্যাপারে বলা আছে, এবং বাদবাকি যে 7টা চ্যাপ্টার রয়েছে সেই 7টা চ্যাপ্টারও কিন্তু আরও অনেক ইনফরমেশান শেয়ার করা আছে। এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে এই বইটাকে পড়ার জন্য তোমার মনে কিছুটা হলেও ইচ্ছা হবে। আরও একটা জিনিস, যে জিনিসটা বলিনি এই বইটার ব্যাপারে, এই বইটা কবে লেখা হয়েছে জানো, এবং কবে প্রথম প্রকাশিত হয় জানো? 1926 সালে, অর্থাৎ আর 2 বছর পরে এই বইটা 100 বছর হয়ে যাবে, কিন্তু এই বইটার গুণ এখনও একই রয়ে গেছে। এবং এই বইটা এখনও পর্যন্ত 2 মিলিয়ন কপি, অর্থাৎ 20 লাখ মানুষ পড়েছে। ও বইটার দাম শুনলে আমার মনে হয় যে তোমাদের মধ্যে একাধিক মানুষ হাসবে। বইটার দাম মাত্র 150 টাকা বা 160 টাকার মতো। এবং জীবনের ব্যাপারে, জীবনে আমাদের টাকার ব্যাপারে এত ভালো নলেজ এই বইটা তোমাকে দিতে পারবে, তুমি সেই 160 টাকাটাকে 1 কোটি টাকাও করে নিতে পারো। এটা আমি বলছি না, এটা বড় বড় যত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে সেটা তারাই বলে থাকে যে এই বইটাকে তোমাকে না কখনো পড়তেই হবে। এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে এই বইটা পড়ার জন্য তোমার মনে কিছুটা হলেও আগ্রহ হয়েছে। এই বইটাকে যদি তুমি কিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটাকে তুমি চেক করতে পারো। এবং এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।